Hey, hello, this is Rishabh Dev. Welcome to our channel Your Success Guide. তোমাদের সকলকে স্বাগত আমাদের এই ইউটিউব চ্যানেল ইওর সাকসেস গাইডে। আশা করি তোমরা তোমাদের প্রিপারেশন খুব সুন্দরভাবে নিচ্ছ এবং তোমরা তোমাদের যে সাফল্যের পথে ধীরে ধীরে আগাচ্ছ। যাই হোক, আজকে আমি তোমাদের ইংরেজির সবচাইতে গুরুত্বপূর্ণ এবং ম্যাক্সিমাম যে জিনিসটা তোমাদেরকে পড়তে হয় সেই জিনিসটা হচ্ছে এই টেন্স। মানে ইংরেজি গ্রামার বলো, স্পিকিং ইংলিশ বলো, বেশিরভাগটা জুড়েই কিন্তু আমাদের যে জিনিসটা সবচাইতে গুরুত্বপূর্ণ বা যার ব্যবহার সবচাইতে বেশি সেটা হচ্ছে টেন্স। তোমরা তো সকলেই জানো, আমাদের যারা সাবস্ক্রাইবার আছে তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো আমাদের যারা সাবস্ক্রাইবার আছে তারা ভালো করেই জানে যে আমরা কিভাবে ক্লাস দেই, একদম বেসিক থেকে অ্যাডভান্সে নিয়ে যাই, একদম জিরো থেকে আমরা একদম হিরোতে নিয়ে যাই। শুধু জিরো থেকে নয়, একদম মাইনাস থেকে একদম হিরোতে নিয়ে যাওয়া হয়। ঠিক আছে, যাই হোক, তো আজকে চলো ক্লাসটা শুরু করি। ঠিক আছে, সবচাইতে গুরুত্বপূর্ণ এবং অনেক কিন্তু কনফিউশন এই টপিকের বিষয় থেকে যায়। এবং এটা কেন হয় আমি বলে দেই যে টেন্স কিন্তু অনেক গুরুত্বপূর্ণ জিনিস। এখানে যারা স্কুল লেভেল বলো বা কম্পিটিশন লাইন বলো, দুটোই কিন্তু ভালোভাবে কভার হয়ে যাবে। কম্পিটিশনের জন্যই মূলত এই ভিডিওটা। কিন্তু তোমরা আমার ভাই বোনেরা যারা তোমরা স্কুলে পড়ো তোমরা, তারাও কিন্তু ক্লাসটা কিন্তু দেখে যাও, তোমরা অনেক পেকে যাবে, একদম মাস্টার হয়ে যাবে টেন্সের, আর কোনো কনফিউশন থাকবে না। ঠিক আছে, তো চলো শুরু করা যাক। প্রথমে দেখো, টেন্স মানে কি আমরা জানি যে ক্রিয়ার কাল। টেন্স যখনই বলা যায় যে যখনই বেশিরভাগ কেন কনফিউশন থাকে আমি বলে দিই যে আমরা ডাইরেক্ট পড়তে লাগি যে টেন্স হচ্ছে ক্রিয়ার কাল, দিয়ে টেন্স তিন ভাগে বিভক্ত: প্রেজেন্ট, পাস্ট আর ফিউচার। ফুটুরি না, ফিউচার। ঠিক আছে, আমাদের স্কুলে একটা ছেলে থাকতো, তিনি বলছি সেই ছেলেটি কিন্তু ফিউচারকে ফুটুরি বলতো, ফুটুরি টেন্স। তো তারপর থেকে আমরা তার নাম দিয়ে দিই ফুটুরি। তো যাই হোক, টেন্স এই কারণে হয় কি, প্রথমেই টেন্সের শ্রেণী বিভাগ শেখানো হয় টেন্স জিনিসটাকে না বুঝিয়ে। প্রথমে আমরা এমন কিছু করব না, আমরা প্রথমে আগে বুঝবো যে টেন্স জিনিসটা কি। ওকে, তো টেন্স দেখো, এই যে টেন্স শব্দটা, এটা কিন্তু একটা লাতিন শব্দ টেম্পাস থেকে নেওয়া হয়েছে। ঠিক আছে, কি থেকে নেওয়া হয়েছে? টেম্পাস থেকে নেওয়া হয়েছে। তাহলে লিখে নাও যে where is the duster? The word tense is derived from a Latin word টেম্পাস। এটা মাথায় রাখবে, ঠিক আছে? টেম্পাস অর্থাৎ টেম্পাস শব্দটা থেকে নেওয়া হয়েছে। টেম্পাস শব্দটির অর্থ কি? এই টেম্পাস শব্দটির অর্থ হলো টাইম বা সময়। ঠিক আছে, টাইম বা সময়। তাহলে টেন্সের সঙ্গে টাইমের একটা ডাইরেক্ট লিঙ্ক আমরা দেখতে পাচ্ছি যে টেন্স বলে তো টাইম। টাইমের ব্যাপারে আমরা পরে আসছি।
একটা কথা মাথায় রাখবে যে টেন্স হলো টাইমের ভাষাগত রূপ। ঠিক আছে, টেন্স হলো টাইমের ভাষাগত রূপ। এবার দেখো বিষয়টা যে টেন্স যখন পড়ানো হয় তখন ক্রিয়ার কালকে বোঝানো হয়। অর্থাৎ ভার্ব যখন কোনো কাজ করছে, ঠিক আছে, এবং সেই কাজের সময়টাকে আমরা তুলে ধরছি, সেটাই হচ্ছে টেন্স। কি বললাম? যখন কোনো কাজ হচ্ছে, যেমন আমি এখন পড়াচ্ছি, এই যে পড়ানো কাজটা, তোমরা এখন ভিডিওটা দেখছো, এই যে দেখার কাজটা যে সময়টাতে সংগঠিত হচ্ছে, সেটাই হলো গিয়ে টেন্স। শুধু যে টেন্স কাজের সময় কি বোঝাবে এমনটা নয়। ঠিক আছে, দেখো কেন কনফিউশন হয়, যে শুধু যে টাইম, টেন্স যে শুধু কাজের সময়কে বোঝাবে এমনটা কিন্তু নয়। শুধুই যে কাজের সময়টাকে বোঝাবে এমনটা কিন্তু নয়। ঠিক আছে, কাজের সময়কে বোঝাবে এমনটা নয়, কাজের সময়কেই যে শুধু বোঝাবে এমনটা নয়, এছাড়াও আর কি বোঝাতে পারে? কাজের সময় তো বোঝাবেই অবশ্যই, এর সঙ্গে সঙ্গে হচ্ছে অবস্থা বোঝাবে, কাজের অবস্থা বা কোনো ব্যক্তি বা বস্তুর অবস্থাটাকে বোঝায়। ঠিক আছে, বলি আমি জিনিসটা কি, যে কাজের সময় মানে কি? আমি বললাম যে আই অ্যাম রাইটিং নাও। ঠিক আছে, আমি এখন লিখছি। আমি বললাম আই অ্যাম ফাইন। ঠিক আছে, আই অ্যাম ফাইন, দুটো জিনিস লিখলাম, দেখো ভালো করে বুঝে যাবে যে আই অ্যাম রাইটিং নাও, আই অ্যাম ফাইন। এখানে দেখো কাজের সময়টা বোঝাচ্ছে না, এখানে কাজের সময়টা বোঝাচ্ছে না যে আই অ্যাম রাইটিং, এখানে কাজ হচ্ছে না বলো? তুমি বলবে স্যার এখানে অ্যাকশন হচ্ছে, অর্থাৎ অ্যাকশন কোন সময়ে হচ্ছে সেটাও আমরা জানছি, যে বর্তমানে অ্যাকশনটা হচ্ছে। অ্যাকশন শব্দের অর্থ কি? অ্যাকশন শব্দের অর্থ হচ্ছে কোনো কাজ করাকেই বলা হচ্ছে অ্যাকশন। ঠিক আছে, কোনো কাজ করাকেই বলা হচ্ছে অ্যাকশন। তাহলে এখানে কাজ হচ্ছে না, অ্যাকশন মানে কি? কাজ। তাহলে কাজ হচ্ছে না, অবশ্যই হচ্ছে, লেখার কাজটা হচ্ছে। এবার আমি বললাম যে আই অ্যাম ফাইন, এখানে কোনো কাজ হচ্ছে? আমি কি কোনো কাজ করছি? না, আমি কাজ করছি না, আমার অবস্থা বোঝানো হয়েছে এখানে। আমি কিরকম আছি, আমার অবস্থাটা কেমন, আমার কন্ডিশনটা কেমন, সেটাকে বোঝানো হয়েছে। ইজ দ্যাট ক্লিয়ার? তাহলে এখানে টেন্স হচ্ছে মূলত দুটো, মানে টেন্স দুটো বলছি, টেন্স মূলত দুটো জিনিস বোঝায়, একটা হচ্ছে কাজের সময় আর অবস্থা। ঠিক আছে, কাজের অবস্থা হোক বা কোনো ব্যক্তি বা বস্তুর অবস্থা হোক, সেটা কিন্তু টেন্স বোঝাবে। ঠিক আছে, তাহলে এখানে দেখো আই অ্যাম ফাইন, এখানে কিন্তু অ্যাকশন হচ্ছে না। ঠিক আছে, এখানে অবস্থা বা কন্ডিশনকে বোঝানো হয়েছে। তাহলে কি বললাম, যে টেন্স শুধুমাত্র যে কাজের সময় কি বোঝাবে বা ক্রিয়ার কাল যে শুধুমাত্র সময়, কাজের সময়টাকে বোঝাবে এমনটা নয়, এখানে কিন্তু অবস্থাটাকেও বোঝানো হতে পারে। ইজ দ্যাট ক্লিয়ার? দেখো কোনো কনফিউশন হচ্ছে না, কেবল আমরা শুরু করলাম টেন্স জিনিসটা। ঠিক আছে, একদম দেখো টেন্স তুমি নিজে শেখা তো বটেই, তুমি তোমার ছাত্র বলো, তুমি তোমার ভাই বলো, তুমি যে কোনো কাউকে তুমি কিন্তু এখান থেকে টেন্স করে গেলে তুমি কিন্তু শেখাতে পারবে। ঠিক আছে, তাহলে আমি দুটো জিনিস বললাম, যে টেন্স কখনোই শুধুমাত্র কাজের সময়কে বোঝায় না, অবস্থাটাকেও বোঝায়। ঠিক আছে, এবার আমি এখানে দুটো জিনিস লিখেছিলাম, যে আই অ্যাম রাইটিং নাও, আর আমি লিখেছিলাম যে আই অ্যাম ফাইন। দুটো জিনিস লিখেছিলাম আমি। আই অ্যাম রাইটিংয়ে কাজ হচ্ছিল, আই অ্যাম ফাইনে কাজ হয়নি। কিন্তু এবার
আই অ্যাম রাইটিং সেটা তোমরা সবাই জানো যে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের উদাহরণ। আমি যারা জানো না তাদেরকে টেনশন করার দরকার নেই, সমস্ত কিছু শিখে যাবে। তাহলে এখানে কিন্তু একটা টেন্স আমরা কাজের সময়কে বোঝাচ্ছিল, সেখানে কিন্তু এই টেন্সটাকে আমরা চিহ্নিত করতে পেরেছিলাম। এবার আই অ্যাম ফাইন, এখানে তো কোনো কাজ হয়নি। এবার এই টেন্সগুলোকে কিভাবে, এটা কোন টেন্সে আছে কিভাবে, অনেকেই অ্যাম দেখে হয়তো বলবে, হ্যাঁ অ্যাম দেখে হয়তো এখানে চিনতে পারবে যে এটা প্রেজেন্ট টেন্সে ছিল। ঠিক আছে, অবশ্যই এটা প্রেজেন্ট টেন্সে ছিল, কিন্তু এই যে ভালোভাবে আরো কিভাবে চিনবো সেই জিনিসটাও কিন্তু এই ক্লাসের মধ্যে আমরা শিখব। ঠিক আছে, তো দেখো তোমরা খুব সুন্দর একটা ডেফিনেশন লিখে নিতে পারো, ঠিক আছে, টেন্সের সম্পর্কে। তাহলে ডেফিনেশন আমরা লিখছি। Sorry, give me a second. Tense is the form of a verb. ভার্বের রূপ, সব কিছু বোঝাবো, জাস্ট চুপচাপ দেখো। টেন্স ইজ দ্য ফর্ম অফ এ ভার্ব দ্যাট শোজ, সব বলবো বাংলায় বলবো, সব বোঝাবো, দ্যাট শোজ দ্য টাইম and that shows the time and state or condition of an action or a state কি লিখলাম? The tense is the form of a verb that shows the time and state or condition of an action or being. ঠিক আছে, তুমি এখানে চাইলে আরো লিখে নিতে পারো যে ইন রেসপেক্ট অফ প্রেজেন্ট পাস্ট ফিউচার, দরকার নেই। ঠিক আছে, এত দেখো, টেন্স ইজ দ্য ফর্ম অফ এ ভার্ব দ্যাট শোজ দ্য টাইম অ্যান্ড স্টেট অর কন্ডিশন অফ অ্যান অ্যাকশন অর বিইং। ঠিক আছে, দেখো আমি এখানে আজকে না টেন্সের পুরো অপারেশন করব। ঠিক আছে, টেন্সের পুরো অপারেশন করব এবং খুঁতে 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 ভালো করে জিনিসগুলোকে শিখবো এবং বুঝবো। জাস্ট তোমাকে ধৈর্য ধরে থাকতে হবে। ঠিক আছে বস, দেখো টেন্স ইজ দ্য ফর্ম অফ এ ভার্ব, এখানে আমি কি বললাম যে টেন্স ইজ দ্য ফর্ম অফ এ ভার্ব। ঠিক আছে, ফর্ম অফ এ ভার্ব, এটা একটা হলো, এটা ডেফিনেশন কিন্তু, হ্যাঁ এটা একটা হলো। টেন্স ইজ দ্য ফর্ম অফ এ ভার্ব দ্যাট শোজ দ্য টাইম। ঠিক আছে, দেখো কি লিখেছি, দ্যাট শোজ দ্য টাইম। ঠিক আছে, আবার দেখো আমি ভাগ করছি, অপারেশন করছি, অ্যান্ড স্টেট অর কন্ডিশন। ঠিক আছে, স্টেট অর কন্ডিশন, স্টেট অ্যান্ড কন্ডিশন অফ অ্যান অ্যাকশন অর বিইং। ঠিক আছে, এটা হচ্ছে 3 নম্বর। ঠিক আছে, আমি দেখো তিনটে ভাগ করলাম এখানে। টেন্স ইজ দ্য ফর্ম অফ এ ভার্ব দ্যাট শোজ দ্য টাইম অ্যান্ড স্টেট অর কন্ডিশন অফ অ্যান অ্যাকশন অর বিইং। ঠিক আছে, এটার বাংলা আমি লিখে নেই। দেখো টেন্স হলো
টেন্স হলো ভার্বের একটি রূপ, ঠিক আছে, ভার্বের একটি রূপ যা কোনো কাজের অবস্থা, যা কোনো কাজের অবস্থা নয় সময়, যা কোনো কাজের সময়, অবস্থা, যা কোনো কাজের সময় এবং অবস্থা, সময় এখানে অ্যান্ড যেহেতু দিয়েছি, সময় এবং অবস্থা বা পরিস্থিতির কথা জানাই। ঠিক আছে, কি বললাম? টেন্স হলো ভার্বের একটি রূপ যা কোনো কাজের সময়, অবস্থা বা পরিস্থিতির কথা বোঝায়। ঠিক আছে, শুধুমাত্র যে কোনো কাজের বা কোনো কাজের পরিস্থিতি বা অবস্থার কথা বোঝায় না, কোনো ব্যক্তি বা কোনো জিনিসের পরিস্থিতি বা অবস্থার কথাও কিন্তু এটা বলে। ঠিক আছে, আমি কি বললাম যে শুধুমাত্র যে কাজের সময় এবং অবস্থা বা পরিস্থিতির কথা জানাবে না, কোনো ব্যক্তি বা বস্তুর অবস্থা এবং পরিস্থিতির কথাও কিন্তু জানায়। ঠিক আছে, আচ্ছা, তাহলে এবার দেখো আমরা কিন্তু পরবর্তী স্লাইডে যাব এবং ধীরে ধীরে টেন্সগুলোর অপারেশন কিন্তু করা চালু করব। তোমরা এতটুকু তোমরা একটু লিখে নাও, নোট করে নাও। তো দেখো তোমরা মনে পড়লো ভালো, তোমাদের গ্রুপ সি এর এক্সাম, ঠিক আছে, কিন্তু তোমাদের 22 ফেব্রুয়ারি হতে চলেছে 2026। ঠিক আছে, সবাই রেডি তো? 22 ফেব্রুয়ারি 2026-এ। ঠিক আছে, আজকে ডেটটা মাথায় করে লিখে নাও। আজকে তোমাদের হচ্ছে 8 তারিখ। ঠিক আছে, দেখো গ্রুপ সি আর গ্রুপ ডি তোমার হতে চলেছে 1 মার্চ। নোট করে নাও। হ্যাঁ, চলো এবার আমরা ক্লাসে ফিরে যাই। আশা করি তোমরা তোমাদের ডেটগুলো জানতে পারলে। এবার চলো আমরা ক্লাসে মুভ করি। ঠিক আছে, দেখো প্রথমে আমি কি বলেছিলাম যে টেন্স ইজ দ্য টাইম ফর্ম অফ এ ভার্ব বলেছিলাম, তাই না? তাহলে কি টেন্স, কি বলেছিলাম আমি? টেন্স ইজ দ্য ফর্ম অফ ভার্ব। ঠিক আছে, ফর্ম অফ বলতে পারো, ফর্ম অফ এ ভার্ব। ঠিক আছে, এর মানে কি? এর মানে হলো যে ভার্বের রূপ বা ভার্বের রূপ পরিবর্তন বলতে পারো। কি বলা যায় এটাকে? ভার্ব এর রূপ পরিবর্তন। ঠিক আছে, ভার্বের রূপ পরিবর্তন। আচ্ছা, অনেকক্ষণ থেকে ভার্ব করছি। ভার্ব কি জানো তো? ভার্বকে বাংলাতে বলে ক্রিয়াপদ। ভার্ব কি? ভার্বকে বাংলাতে বলে ক্রিয়াপদ। ক্রিয়াপদ অর্থাৎ যে পদের দ্বারা বা যে শব্দের দ্বারা কি কোনো কাজ
করা, হওয়া বা থাকা বোঝায়। ঠিক আছে, কোনো কাজ করা বা হওয়া বা থাকা বোঝায়, সেটাই হচ্ছে ভার্ব। অর্থাৎ ভার্ব কি? ভার্ব হচ্ছে একটা অ্যাকশন ওয়ার্ড, অ্যাকশন ওয়ার্ড। ঠিক, বুঝতে পেরেছো ভার্ব কি? এবার আমি বললাম যে টেন্স ইজ দ্য ডিফারেন্ট ফর্ম অফ এ ভার্ব, অর্থাৎ ভার্বের রূপ পরিবর্তন। ঠিক আছে, কি রকম স্যার? আমরা জানি যে ভার্বের কয়টা রূপগুলো সম্পর্কে আমরা জানতে চাই। যে ভার্ব, আমি একটা ভার্ব নিলাম যেটার নাম হচ্ছে গো, যেটার নাম হচ্ছে গো। অনেক সময় তোমরা দেখে থাকবে যে গো কখনো কখনো হচ্ছে গোজ, কখনো কখনো আমরা ইউজ করছি গোজ, কখনো কখনো আমরা ইউজ করছি ওয়েন্ট, কখনো তোমরা দেখে থাকবে কখনো কখনো আবার বলছে গান। ঠিক আছে, কখনো কখনো বলছে তোমার গোয়িং, অনেক সময় আমরা দেখে থাকি না গোয়িং। কখনো কখনো আমরা দেখে থাকি যে আচ্ছা, আর কি দেখে থাকি? আর কিছুই দেখি না, মোটামুটি এগুলোই দেখে থাকি। তারপরে ইনফিনিটিভ, জিরান, সেগুলো তো আছেই, সেগুলো বাদ দাও এখন না। ঠিক আছে, দেখো এখানে আমি দেখো ভার্বের 5টা ফর্ম লিখলাম, ভার্বের 5টা ফর্ম লিখলাম। কি কি? একটা হচ্ছে গো। অনেক সময় আমরা গোকে দেখি, গোটা হচ্ছে আমাদের বেস ফর্ম, বেস ফর্ম। এই গোটাকে আবার আমরা চিনি ভি অন ফর্ম হিসাবে। ঠিক আছে, ভালো করে বুঝবে। এই গোজকে আমরা কখন ইউজ করি? থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। যেমন কোনো থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, আমি, আমরা, তুমি, তোমরা বাদে সবগুলোই থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। যদি আমি বলি হি, তখন আমরা হি প্লেজ করি বা হি গোজ। তাহলে এই যে থার্ড পারসন সিঙ্গুলারে এটাকে আমরা ইউজ করছি। তাহলে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বারে, থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার এটাকে আমরা ইউজ করি। इज दैट क्लियर टू एवरीवन? दिक्कत नहीं है बॉस? ओके बॉस, सेट है एकदम। देखो गोज হলো, গোজের পরে দেখো ওয়েন্ট। ওয়েন্ট হচ্ছে আমাদের পাস্ট ফর্ম, এটাকে আমরা বলি পাস্ট ফর্ম। শুনতে পাচ্ছ আশা করি, গান বাজছে। যাই হোক, পাস্ট সম্ভবত হচ্ছে তোমার পিকনিক। তাহলে হচ্ছে ফার্স্ট ফর্ম। এটাকে আমরা জানি পাস্ট ফর্ম হিসাবে। এটার আর একটা নাম হচ্ছে V2। ঠিক আছে, দেখো তারপরে হচ্ছে গন। এই গনটাকে আমরা জানি V3 হিসাবে, V3 ফর্ম হিসাবে। ঠিক আছে, তাই না? V3 ফর্ম হিসাবে। তাহলে দেখো যে V3 ফর্ম, ঠিক আছে, অর্থাৎ এটাকে আমরা আর একটা হিসাবে জানি, সেটা হচ্ছে পাস্ট পার্টিসিপল ফর্ম। পাস্ট পার্টিসিপল ফর্ম, সেট है বস? ঠিক আছে, বুঝতে পারছো তো? আশা করি কোনো প্রবলেম নাই। ঠিক আছে, দেখো তারপরে হচ্ছে গোয়িং। এই গোয়িংটাকে আমরা কি ফর্ম হিসাবে জানি? এই গোয়িংকে আমরা জানি সেটা হচ্ছে তোমার প্রেজেন্ট পার্টিসিপল হিসাবে, প্রেজেন্ট পার্টিসিপল ফর্ম হিসাবে, পার্টিসিপল ফর্ম। ঠিক আছে, প্রেজেন্ট পার্টিসিপল ফর্ম হিসাবে কিন্তু আমরা চিনি। অনেকে এটাকে V4 ফর্মও বলা যেতে পারে। ঠিক আছে, এটাকে অনেকে V4 ফর্মও বলা যেতে পারে। তাহলে এই হচ্ছে যে কি, যে টেন্সের ফর্ম। প্রথমে দেখো আমি ডেফিনেশনটাকে অপারেশন করছি। কয় ভাগে ভাগ করেছিলাম? 3 ভাগে ভাগ করেছিলাম। দেখো প্রথম ভাগটা আমি বোঝাতে পারলাম আশা করি, যে টেন্স ইজ দ্য ফর্ম অফ এ ভার্ব that shows the time and action, that shows the time and state or condition of an action or being। ঠিক আছে,
তাহলে প্রথম যে জিনিসটা, প্রথম পার্টটা আশা করি ক্লিয়ার হলো, যে ভার্বের ফর্ম এগুলো, ঠিক আছে। ভার্বের ফর্ম, এটা যেমন বেস ফর্ম, এটা হচ্ছে তোমার থার্ড পারসন সিঙ্গুলার নাম্বারে ইউজ করি গোজকে, এটা হচ্ছে V2 ফর্ম, এটা হচ্ছে V3 ফর্ম, এটা হচ্ছে V4 ফর্ম, ঠিক আছে। এবার আমরা নোট করে নাও, এবার আমরা দ্বিতীয় পার্টটাতে আলোচনা করছি, দ্বিতীয়। তো তোমরা আশা করি প্রথম নোটটা কিন্তু তোমরা নোট করে নিয়েছো। এবার দেখো দ্বিতীয় নাম্বার পয়েন্টে কি বলেছিলাম, যে আমরা ভাগ করেছিলাম না। দ্বিতীয় নম্বরে কি ছিল বস? দ্বিতীয় নম্বরে ছিল দ্যাট শোজ দ্য টাইম। এটা ছিল কি ছিল না বস? দ্যাট শোজ, যখন আমরা ডেফিনেশনে লিখছিলাম, এগুলো বুঝতে পারছো তো কি লিখছি আমি? ওই যে ডেফিনেশনটা লিখেছিলাম যে ডেফিনেশনটা, সেইটাকে এখন আমরা ভেঙে ভেঙে দেখছি যে টেন্স আসলে জিনিসটা কি, এর ভিতরে কত কিছু লুকানো থাকতে পারে, ঠিক আছে। তো এটা একটা কমপ্লিট টেন্সের ডেফিনেশন থেকে আমরা কিন্তু এগুলো ভেঙে ভেঙে দেখছি যে টেন্স আসলে জিনিসটা কি। দেখো প্রথম পার্টটাতে আমি কিন্তু ভেঙেছিলাম, এখন দ্বিতীয় পার্টে কি ছিল দেখো, দ্যাট শোজ দ্য টাইম, যেটা সময় দেখায়, দ্যাট শোজ দ্য টাইম, ঠিক আছে, দ্যাট শোজ দ্য টাইম। আচ্ছা এখানে আমি একটা ওটা লিখে নেই, তোমরা আশা করি জানি না বুঝতে পারবে কি পারবে না, লিখে নেওয়া ভালো। আমি কি বলেছিলাম টেন্সের ডেফিনেশন কি বলেছিলাম? টেন্স কি বলেছিলাম গো? টেন্স কি বলেছিলাম? টেন্স ইজ দ্য form of a verb, ঠিক আছে, that shows the time and state or condition of an action, that shows the time of an action or being, ঠিক আছে। দেখো টেন্স এত ডিটেলসে কেন আমরা যাচ্ছি, এর কারণ হচ্ছে তোমাদেরকে জিনিসগুলো ভালোভাবে শিখতে হবে। আর টেন্স এমন একটা টপিক, আমি চাইলে কিন্তু আধ ঘন্টাতে 30 মিনিটে কিন্তু কমপ্লিট করে দেবো। তো যদি কারোর বিরক্ত লেগে থাকে যে স্যার এত বড় ক্লাস কেন করছে, তোমরা কিন্তু বেসিক থেকে জিনিসগুলো না জানো না ভাই, এই যুগে চাকরি পাওয়া তো সস্তা নয়, আমি গ্যারান্টি দিলাম। দ্বিতীয় কথা, তুমি যদি চাও যে টেন্সকে তুমি আপনি 30 মিনিটে কমপ্লিট করুন, তো তোমাদের জন্য আমি 30 মিনিটেই কমপ্লিট করে দেবো টেন্স। ওয়েট করো, 30 মিনিটের টেন্সের ভিডিওটাও পাবে, ঠিক আছে। যারা ডিটেলসে চাও এটা থেকে দেখে নাও। দ্যাট শোজ দ্য টাইম অফ অ্যান অ্যাকশন। দেখো প্রথম পার্টে কোনটা ছিল? প্রথম পার্ট টেন্স ইজ দ্য ফর্ম অফ এ ভার্ব, ভার্বের ফর্মগুলো আমরা জেনেছি, এটা ছিল 1 নম্বরে। দেখো এখন আমরা কি পড়ছিলাম? দ্যাট শোজ দ্য টাইম, এটা ছিল দ্বিতীয় নম্বরে, এবং এটা হবে তৃতীয় নম্বরে। এটা এখন আমরা দেখছি এই দ্বিতীয় নম্বর জিনিসটা, দ্যাট শোজ দ্য টাইম। আচ্ছা দ্যাট শোজ দ্য টাইম মানে কি স্যার? যেটা টাইম পরিদর্শিত করে, অর্থাৎ টাইমকে দেখায়, অর্থাৎ কখন সেই কাজটা সময়ে হবে, মানে কখন সেই কাজটা হবে, এটা কি বলে? দ্যাট শোজ দ্য টাইম মানে এটা বলে যে কখন কাজটা কমপ্লিট হবে, কখন কাজটা কমপ্লিট হবে, ঠিক আছে, কখন কাজটা কমপ্লিট হবে, ঠিক আছে। মানে কখন কাজটা কমপ্লিট হবে ভুল দেওয়া হলো, যে এটা কাজের সময়, কখন কাজটা কখন মানে কাজটার সময়, ঠিক আছে, কখন লয়, এটা বলে যে কাজটার ঘটনার সময়, ঠিক আছে। এটা কি বলে? কাজের ঘটনার সময়, লিখে দাও, ঠিক আছে, কাজের ঘটনার সময়। এটা কি বলে? এটা বলে যে কাজের ঘটনার সময়, ঠিক আছে। যেমন এই কাজটা কখন হবে মানে কোন সময়ে হবে, এটা কি পাস্টে হবে নাকি প্রেজেন্টে হবে, ঠিক আছে, প্রেজেন্ট মিন নাকি ফিউচারে হবে, মানে ফুটুরিতে হবে, অর্থাৎ কখন কাজটা হবে, ঠিক আছে, বা
কখন কাজটা হয়েছে বা কখন কাজটা হবে নাকি বর্তমানে হচ্ছে, এটা বলে, দ্যাট শোজ দ্য টাইম। দেখো আমি তৃতীয় নম্বরে কি বলেছি, দেখো আমি তৃতীয় নম্বরে কি বলেছি, যে তৃতীয় নম্বরটা আমি লিখে নেই। তৃতীয় নম্বরটাতে আমি কি বলেছি, যে দেখো এখান থেকে অ্যান্ড দ্য স্টেট অফ অ্যান অ্যাকশন অর বিইং, ঠিক আছে। তাহলে দ্যাট শোজ দ্য টাইম, টাইমও দেখাচ্ছে। এবার শুধু যে টাইম দেখাবে তাই না, সেটা না, টাইমের সঙ্গে সঙ্গে অবস্থাটাও দেখাবে। দেখো টাইম অ্যান্ড স্টেট লেখা আছে, স্টেট তাহলে কি, অ্যান্ড দ্য টাইম অ্যান্ড স্টেট অফ অ্যান অ্যাকশন, সরি টাইম আর কি ছিল, কন্ডিশন ছিল তাই না, অ্যান স্টেট অর কন্ডিশন of an action or state of being আসছে আশা করি পরিষ্কার। তাহলে অ্যান্ড দ্য স্টেট অ্যান্ড কন্ডিশন অফ অ্যান বিইং, ঠিক আছে। দেখো এবার ভালো করে বুঝে নাও যে স্টেট বা কন্ডিশন এর সেটা শুধুমাত্র টাইম আর কি বোঝাবে, শুধুমাত্র কাজের টাইম ছাড়াও সেটার অবস্থা। স্টেট মানে কি, অবস্থা। স্টেট মানে হচ্ছে কি, অবস্থা। এটা কি, পরিস্থিতি। এটার বাংলা কি, পরিস্থিতি। তাহলে যে স্টেট বা কন্ডিশন, কিসের কন্ডিশন, কাজের বা স্টেট অফ বিইং এর, অ্যাকশন আর স্টেট অফ বিইং নাই, এখানে আছে শুধু বিইং লিখে দাও, ঠিক আছে। এটা শুধু বিইং লিখে দাও, বারে বারে স্টেট লেখার দরকার নাই, ঠিক আছে। স্টেট অর বিইং, ওখানেও আছে বিইং, ঠিক আছে। স্টেট অর বিইং মানে কি, অবস্থা, ঠিক আছে। দেখো কি বললাম, যে দ্যাট স্টেট অর কন্ডিশন অফ অ্যান অ্যাকশন অর বিইং। এর মানে কি, এর মানে হলো, ধরো আমি এখানে দুটো জিনিস লিখলাম, একই জিনিস আমি লিখছি, দেখো আই অ্যাম, বা আই অ্যামের চাইতে বেটার হবে, তুমি লিখে নাও উই আর, আমরা সকলে উই আর ডিসকাসিং দ্য টেন্স, ঠিক আছে। আমরা বললাম, আর একটা সেন্টেন্স লিখলাম, উই আর সো হ্যাপি, ঠিক আছে। দেখো উই আর সো হ্যাপি, এখানে দেখো বলছে যে উই আর ডিসকাসিং টেন্স, আমরা টেন্স সম্পর্কে আলোচনা করছি, তাই না বস। তাহলে এখানে দেখো ডিসকাশন হচ্ছে, ডিসকাশন মানে হচ্ছে কি, একটা অ্যাকশন হচ্ছে। এখানে কি তোমরা বলতে পারো অ্যাকশন হচ্ছে স্যার, বলে ইয়েস স্যার অ্যাকশন হচ্ছে, ইয়েস অ্যাকশন হচ্ছে, মানে কাজ করা বোঝাচ্ছে এখানে। এখানে কি কোনো কাজ হচ্ছে, উই আর হ্যাপি, আমরা খুব ভালো আছি, বা উই আর ফাইন, ঠিক আছে। এখানে বলো এটা কি কোনো কাজ বোঝাচ্ছে, এখানে বলবে এটাতে কোনো অ্যাকশন হচ্ছে না স্যার। তাহলে অ্যাকশন যদি না হয় তাহলে কি, অ্যাকশন যদি না হয় তাহলে অ্যাকশন না হলে কি সেটা টেন্স হবে না, অবশ্যই টেন্স হবে, ঠিক আছে। তাহলে অ্যাকশন হচ্ছে না, ঠিক আছে, অ্যাকশন হচ্ছে না, ঠিক আছে। এখানে কি হচ্ছে, এখানে এটাই হচ্ছে স্টেট অফ বিইং, ঠিক আছে। এটাই হচ্ছে স্টেট অফ বিইং, মানে হচ্ছে অবস্থাটা কীরকম আছে, এর অবস্থাকে বোঝানো হচ্ছে, ঠিক আছে। অর্থাৎ এখানে অ্যাকশন হচ্ছে, কাজের সময়টাকে দেখা, অ্যাকশন হচ্ছে। এখানে তুমি বলতে পারো কখন কাজটা হচ্ছে, প্রেজেন্টে, বর্তমানে হচ্ছে। উই আর ডিসকাসিং দ্য টেন্স নাও, বলতে পারো এখন এই জিনিস অ্যাকশন হচ্ছে, তাহলে এখানে কাজ হচ্ছে। এখানে কিন্তু দেখো উই আর হ্যাপি, আমরা সবাই ভালো আছি, তাহলে এখানে কি কোনো অ্যাকশন হচ্ছে, অ্যাকশন হচ্ছে না, কিন্তু এখানে বর্তমানে আমরা সবাই ভালো আছি, তাহলে এটাও তো একটা অবস্থা। তাহলে টেন্স শুধুমাত্র যে কাজের সময়টাকে দেখায় না, শুধু কাজের সময়টা হচ্ছে এখন বর্তমানে হচ্ছে এটা দেখায় না, এটা দেখায় যে সেই সময়ে কোনো ব্যক্তি বা বস্তুর, এখানে আমরা কি, আমরা ব্যক্তি উই, তাহলে আমাদের অবস্থাটাকে, অর্থাৎ ব্যক্তি বা বস্তুর অবস্থাটাকেও কিন্তু সেটা হচ্ছে টেন্স কিন্তু বলে, ঠিক আছে। তাহলে এই হলো টেন্সের এতক্ষণ পর্যন্ত ডিসকাশন, ঠিক আছে।
চলো আমি মিটিয়ে দিই এবং আরও কিছু গুরুত্বপূর্ণ জিনিস আমরা আলোচনা করব। তাহলে এতদূর আমরা এটা বুঝতে পারলাম যে টেন্স কিন্তু সরাসরি টাইমের সঙ্গে সম্পর্কিত। তুমি এটাও বলতে পারো যে টেন্স ইজ দ্য টাইম অফ অ্যান অ্যাকশন অফ এ ভার্ব। ঠিক আছে, তো এখানে আমরা জানতে পারবো যে টাইম বিষয়টা একটা আসছে। ছোট্ট করে একটু টাইমটাকে জেনে নাও যে টাইম মানে কি। টাইম হচ্ছে সময়। টাইম হচ্ছে সময়, বুঝতে পেরেছো? সময় কি জিনিস দেখো, যদি তুমি আমাদের এই পৃথিবীটাকে দেখো বা আমাদের এই যদি যে সাধারণ যে দৈনন্দিন জীবনটাকে দেখো, তাহলে তুমি দেখতে পাবে যে আমরা কিন্তু 3D ওয়ার্ল্ডে বাস করছি। ঠিক আছে, 3D ওয়ার্ল্ডে বাস করছি। 3D ওয়ার্ল্ড, 3D ওয়ার্ল্ড মানে কি? যেমন ধরো যার লেন্থ আছে, ঠিক আছে, যার ব্রেথ আছে এবং যার হাইট আছে, এইটা হচ্ছে 3D ওয়ার্ল্ড। ঠিক আছে, আর এদের সঙ্গে অর্থাৎ 3Dর সঙ্গে যখন তুমি টাইমকে যোগ করে দিচ্ছ, অর্থাৎ এই সবগুলোই হয়ে যাচ্ছে তখন কিন্তু 4 ডাইমেনশন। ঠিক আছে, এই 3Dর সঙ্গে যখন তুমি টাইমকে যোগ করে দিচ্ছ, এটা কিন্তু হয়ে যাচ্ছে 4 ডাইমেনশন। বৈজ্ঞানিক দৃষ্টিকোণ থেকে যদি দেখো তাহলে আমরা বলা যেতেই পারে যে আমরা হয়তো 4 ডাইমেনশনে বাস করছি। জিনিসটা কীরকম দেখো, যে ধরো আমি এই ঘরের মধ্যে আছি, আমি একটা ঘরের মধ্যে আছি। এই ঘরের মধ্যে কি আছে? একটা লেন্থ আছে, ঘরের একটা দৈর্ঘ্য আছে, তার প্রস্থ আছে, ঠিক আছে, এবং তার উচ্চতা আছে। ঠিক আছে, এবার এই ঘরে ধরো আমি, ধরো এটা, ধরো আমি, এটা ধরো আমি, এটা আমি, ঠিক আছে। আমি এই ঘরের মধ্যে একটা, এটা একটা ঘর, সাপোজ করো এটা একটা ঘর, এই ঘরের মধ্যে আমি কিন্তু আছি। ইজ দ্যাট ক্লিয়ার? এই ঘরের মধ্যে আমি আছি। এবার ধরো আমি বললাম যে এটা হচ্ছে রুম, রুম, এটা ঘর। এবার আমি এটা একটা অবস্থানে আছে। তুমি মনে রাখবে যে 3D ওয়ার্ল্ডে এটা বলা যেতে পারে যে এটা হোয়ারের, হোয়ার কোথায় বলে যে কোথায় জিনিসটা আছে, আর টাইম যখন টাইমটা কি বলে? হোয়েন, তাই তো, কখন, সময় বলে। ঠিক আছে, তাহলে দেখো আমি হচ্ছে একটা কোনো একটা পার্সন, মানুষ। আমি ঘরের মধ্যে আছি, আমি লিখলাম আই অ্যাম ইন দ্য রুম। ঠিক আছে, আমি ঘরের মধ্যে আছি। এবার আমি ঘর থেকে বেরিয়ে গেলাম, ডট 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 করে আমি এখানে কিন্তু চলে এলাম, বেরিয়ে এলাম। তাহলে দেখো সময়ের সঙ্গে আমি কিন্তু ঘরে বেরিয়ে এলাম। তাহলে কি লিখবো? আই ওয়াজ ইন দ্য রুম, আমি কিন্তু রুমের মধ্যে ছিলাম। আই ওয়াজ ইন দ্য রুম, ঠিক আছে, ইন দ্য রুম, আমি রুমের মধ্যে ছিলাম। এবার আমার ইচ্ছা হলো আবার আমি এই ঘরে যাব, তাহলে এটা কি বলবো? যে আই উইল বি ইন দ্য রুম, আমি কিন্তু ঘরের মধ্যে থাকবো। এটা আমার ভাবনা যে আমি কিন্তু এই ঘরের মধ্যে থাকবো। ঠিক আছে, আমার ইচ্ছা হয়েছে। এবার দেখো যে তুমি এখানে বুঝতে পারছো যে এটা তো একটা প্লেস, এই রুমটা একটা কি? প্লেস। আর প্লেস সবসময় কিসের অ্যান্সার দেয়? হোয়ারের অ্যান্সার দেয়। ঠিক আছে, কিন্তু দেখো সময়ের সঙ্গে সঙ্গে আমি ঘর থেকে বেরিয়ে এসেছি, সময়ের সঙ্গে সঙ্গে আমি কিন্তু ঘর থেকে বেরিয়ে এসেছি, আবার সময়ের সঙ্গে সঙ্গে আমি ঘরে যেতে পারি। তাহলে এই যে সময়ের সঙ্গে যে স্থান পরিবর্তন, ঠিক আছে, সেটাই হচ্ছে যে তোমার টাইম। কি বললাম? যে সময়ের, দেখতে পাচ্ছ যে একটা যে দূরত্বের যে একটা গ্যাপ, সেটাই হচ্ছে সময়। তাহলে সময় কি? যে চেঞ্জ ইন স্টেট বলা যেতে পারে, যে চেঞ্জ ইন স্টেট হচ্ছে সময়। ঠিক আছে, তাহলে তুমি দেখছো যে একটা সময় আমি ঘরের মধ্যে ছিলাম, একটা সময় আমি ঘরের বাইরে বেরিয়ে এসেছি, একটা সময় আমি ঘরের মধ্যে আবার থাকবো। তাহলে এটা কি হচ্ছে? যে সময়কে চিহ্নিত করছে না। তাহলে দেখো যে টেন্স, সময় ছাড়া কি টেন্স হতে পারে? হতে পারে না, বা এই অবস্থানটা কিন্তু সঠিক হতে পারে না টেন্স ছাড়া। ঠিক আছে, অর্থাৎ টেন্সকেও লাগছে, সময়কেও কিন্তু লাগছে।
কোনো একটা মানুষের সম্পর্কে বলতে বা কোনো একটা বস্তু মানে সম্পর্কে বলতে কিন্তু সময়কেও কিন্তু ব্যবহার করছি আমরা। বুঝতে পেরেছো? আমি যদি এই মার্কারটাকে উপর থেকে ছুঁড়ে দিই, তাহলে একটা টাইম পর দ্য মার্কারটা নিচে পড়ছে এবং একটা টাইমে মার্কারটা নিচে পড়ে যাবে। তাহলে আমি একটা টাইমে বলছি মার্কারটা নিচে পড়ছে, আর একটা টাইমে আমি বলবো যে মার্কারটা নিচে পড়ে গেছে। তাহলে বুঝতে পারছো যে টাইম এবং টেন্সের কি রিলেশন। টাইম টাইম মানে কি? টাইম তোমার কখন সৃষ্টি হয়েছিল? বিগ ব্যাং থেকে টাইম শুরু হয়েছিল, তাই না? বিগ ব্যাং থেকে বিগ ব্যাংকের আগে কি টাইম ছিল? টাইম ছিল না। কি বলা হয় যে একটা অণুর থেকেও সূক্ষ্ম এই ডট থেকে কিন্তু কি হয়েছিল? বিগ ব্যাংকের সৃষ্টি হয়েছিল। হঠাৎ এখানে প্রচুর পরিমাণে কি ছিল? মাস, এনার্জি জমা হয়েছিল, তারপর হঠাৎ করে বুম বাস্ট হয়ে যায় এবং ধীরে ধীরে কিন্তু ছড়িয়ে যায় ইউনিভার্স। ঠিক আছে? এবং ধীরে ধীরে যখনই তোমার এটা ফেটে যায় তখন থেকে কিন্তু কি হয়? তোমার টাইম কিন্তু শুরু হয়ে যায়। তাই টাইমের সঙ্গে সঙ্গে কিন্তু আমরা কি হচ্ছি? টাইমের সঙ্গে সঙ্গে এই ইউনিভার্সটা আরো এক্সপ্যান্ড হচ্ছে। এবং লাইটের স্পিড 1 সেকেন্ডে কত? 3 লক্ষ কত সামথিং, যাই হোক তোমরা জানবে। তো যে লাইটের যে স্পিড, তার থেকে বেশি স্পিডে ইউনিভার্স কি হচ্ছে? এক্সপ্যান্ড হচ্ছে। তাহলে অর্থাৎ আমাদের অবস্থানটাই ঠিক নেই। ঠিক আছে, তাই না? তুমি জানো যে আমাদের পৃথিবী সূর্যকে প্রদক্ষিণ করে, সূর্য আবার গ্যালাক্সিকে প্রদক্ষিণ করে, গ্যালাক্সি আবার ইউনিভার্সকে প্রদক্ষিণ করে, আর ইউনিভার্স ধীরে ধীরে বড় হচ্ছে। তাহলে আমাদের অবস্থা মানে তোমার অবস্থানটাই ঠিক নেই। আমরা কি স্থির? আমরা স্থির নয়। তাহলে আমি এতটুকু বলছি, মানে হচ্ছে যে সময় এখানে বলার মানে হলো যে তুমি বলো তাহলে যে সময়ের একটা অংশ হচ্ছে টেন্স। সময়ের কোন অংশকে আমি তুলে ধরবো সেটার কাজই কে করে? সেটার কাজই করে হচ্ছে এই টেন্সের কাজ। ঠিক আছে, বোঝা গেল? চলো এবার আমি কিছু জিনিস কিন্তু আলোচনা করব, তার আগে আমি একটু মুছে নেই। ঠিক আছে, মুছে নিতে হবে। তো এবার দেখো, ভালোভাবে দেখবে যে আমরা তাহলে টাইমকেও বুঝে নিলাম। তাহলে আমি বলতে পারি তো যে টেন্স কি? টেন্স হচ্ছে টাইম অফ অ্যাকশন। টেন্স হচ্ছে টাইম অফ অ্যাকশন। বুঝতে পেরেছো? টাইম অফ অ্যাকশন। তাহলে দেখো আমি টাইমকে কি বলেছিলাম? টাইম মানে টাইমকে কয় ভাগে ভাগ করা যায়? 3 ভাগে ভাগ করা যায় স্যার, হ্যাঁ কি না? বলো ইয়েস স্যার, বলো ইয়েস বস, ইয়েস বস, তাই না? কি দেখো, প্রেজেন্ট মানে হচ্ছে কি? বর্তমান, তাই না? প্রেজেন্ট। আর কিসে ভাগ করতে পারি? আচ্ছা এখানে পাস্ট দিলে বেশি ভালো হবে, প্রেজেন্টটাকে আমি পরে লিখছি। পাস্ট, তাই না? অতীত, जो बीत गई सो बात गई, তো অতীত। তারপরে কি? প্রেজেন্ট, তাই না? বর্তমান। কি স্যার? বর্তমান, হ্যাঁ বর্তমান। তারপরে কি দেখো? ফিউচার। আর কি? ভবিষ্যৎ। ঠিক আছে, ফিউচার। এটাকে কি বলে? ফিউচার মানে হচ্ছে ভবিষ্যৎ, এটা হবে আর কি। ঠিক আছে, ভবিষ্যৎ এটা হচ্ছে কি? হবে। ঠিক আছে, এখানে দেখো আমি আর একটা জিনিস লিখলাম যে দেখো অ্যাকশন মানে কি? অ্যাকশন মানে হচ্ছে অ্যাকশন ওয়ার্ড যেটা, সেটা কি? অ্যাকশন মানে হচ্ছে ভার্ব। ঠিক আছে, আর ভার্বের আমি কয়টি ফর্ম আছে বলেছিলাম? দেখো V1 ফর্ম, ঠিক আছে, V2 ফর্ম, V3 ফর্ম, V4 ফর্ম মানে হচ্ছে আইএনজি প্লাস আইএনজি যে জিনিসটা, V1 ফর্ম। ঠিক আছে, আর একটা আমি কি বলেছিলাম যে পাস্ট পার্টিসিপল, এটাই পাস্ট পার্টিসিপল হচ্ছে V3 ফর্ম। আর একটা আমি বলেছিলাম যে তোমার ওই যেটা হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। ঠিক আছে, অর্থাৎ ভার্ব তার সঙ্গে এস বাই এস ফর্ম। ঠিক আছে, এটা এই ফর্মগুলো 5টা ফর্ম আছে, তাই না? 1 2 3 4 5। ঠিক আছে, 5টা যে ফর্ম আছে। দেখো এই পাস্ট, ধরো আমি বললাম যে আমি চা খেয়েছি। ঠিক আছে, আমি চা খেয়েছি, কি হবে? আই হ্যাভ এট দ্য টি। নো, এট নয়। যখন আমরা টি কে ব্যবহার করব, যখন আমরা চা খাওয়ার পান করা যখন বোঝাবে, তখন আমরা হ্যাভ ইউজ করব, না হলে আমরা ইউজ করব কি? তোমার ড্রিঙ্ক।
ঠিক আছে, দুটো ইউজ করবো। যেমন আমরা স্মোক, আমি যদি বলি আমি বিড়ি খাই, আই স্মোক বিড়ি হবে, নাকি আই ইট বিড়ি। ঠিক আছে, তো দেখো অতীত আমি বললাম যে আই হ্যাড দ্য টি। ঠিক আছে, এর মানে কি হলো, আমি চা খেয়েছি, আমি চা খেয়েছি বা খেয়েছিলাম। তাহলে এর এক্সপিরিয়েন্স নিশ্চয়ই আমার কাছে আছে, এক্সপিরিয়েন্স নিশ্চয়ই আমার কাছে আছে। ঠিক আছে, এর ওই এক্সপিরিয়েন্স মানে কি, অনুভূতি, অনুভূতি আছে। ঠিক আছে, এর অনুভূতি আমার কাছে আছে। আচ্ছা, প্রেজেন্ট টেন্সের কি, এরও অনুভূতি আমার আছে বলতে পারো, যে আমি চা খাই, তাহলে নিশ্চয়ই খাই মানে আমার ওই অনুভূতি আছে ওই জিনিসটার। ঠিক আছে, এটাকে আমি বললাম যে এরও কিন্তু অনুভূতি আছে, ফিলিংস আছে, অর্থাৎ আমার সেটার অনুভূতিটা আমার হয়ে গেছে, চার টেস্ট খাওয়াটা আমার হয়ে গেছে। কিন্তু বলো ফিউচার টেন্সের কি এরকম, আমি যদি চা খাইনি, ধরো আমি চা খাইনি, আমি বললাম আই উইল হ্যাভ দ্য টি, আমি চা খাবো, তাহলে এর এক্সপিরিয়েন্সটা আমার হয়েছে, এই সময়ের এক্সপিরিয়েন্সটা আমার হয়েছে। আমি বললাম যে আই ওয়েন্ট টু কলকাতা, আমি কলকাতা গিয়েছিলাম, তাহলে কলকাতা যাওয়ার অভিজ্ঞতা আমার কাছে আছে। আমি কলকাতা যাই, তাহলে আমি জেনারেলি যাই, আমার অভিজ্ঞতা আছে। কিন্তু আমি বললাম আমি কলকাতা যাব, অর্থাৎ যাইনি কোনোদিন, আমি কলকাতা যাব, তাহলে কলকাতা যাওয়ার আমার অভিজ্ঞতা হবে। ঠিক আছে, তাহলে এটা হচ্ছে মুড, এটা কিন্তু ঠিক নেই। মুড কেন বলছে, মুড কেন বলছে, কারণ মুড এই কারণে বলছে এটার কিন্তু এক্সপিরিয়েন্স কিন্তু আমার কাছে নেই। এই জন্য এই ফিউচার টেন্সকে কিন্তু অনেক সময় গ্রামারিয়ান অনেক মানে তোমার এটাকে বলতে পারো যে টেন্সের মধ্যে কিন্তু ধরে না। ঠিক আছে, এটা মুডের মধ্যে ধরা হয়। আর ফিউচার টেন্সকে আর একভাবে তুমি ভাগ করতে পারো, যেটা হচ্ছে প্রেজেন্ট টেন্সের হিসাবে তুমি ভাগ করতে পারো। কি, প্রেজেন্ট টেন্স হিসাবে, প্রেজেন্ট টেন্স হিসাবে কিন্তু তুমি ভাগ করতে পারো। ইজ দ্যাট ক্লিয়ার টু এভরিওয়ান? প্রেজেন্ট টেন্স হিসাবে কিন্তু তুমি ভাগ করতে পারো, বুঝতে পেরেছো? প্রেজেন্ট টেন্স হিসাবে কিন্তু তুমি এটাকে ভাগ করতে পারো। কিরকম? প্রেজেন্ট টেন্স হিসাবে তুমি এটাকে ধরতে পারো। আমি বললাম যে আমি কাল কলকাতা যাচ্ছি রে, আমি ধরো বুঝে নাও ভালো করে, আমার বন্ধু কলকাতায় থাকে, আমি প্রথমবার কলকাতা পরীক্ষা দিতে যাব, তাহলে আমি বললাম যে আমি কলকাতা যাব, আমি কালকে আমার পরীক্ষা, আমি কালকে কলকাতা যাব, পরশু আমার পরীক্ষা, আমি কালকে কলকাতা যাব। তো আমি আমার বন্ধুটাকে ফোন করে বললাম যে আমি কলকাতা যাচ্ছি রে, তাহলে কি, আই এম গোয়িং টু কলকাতা। তাহলে এইটা কিন্তু ফিউচার টেন্সকে কিন্তু প্রেজেন্ট টেন্স হিসাবেও কিন্তু লেখা যায়। ঠিক আছে, বুঝতে পেরেছো? এবার দেখো আমাদেরকে জানতে হবে যে অ্যাসপেক্ট অফ টেন্স, এই যে ভার্ব, এই যে ভার্বের এই যে রূপগুলো, ভার্বের এই যে রূপগুলো আর এই যখন টেন্সের যে টাইমগুলো, এটা যখন মিলে যাবে তখন সেটাকে আমরা বলবো, এই দুটোকে যোগ করে যেটা হবে সেটাকে আমরা কি বলবো, অ্যাসপেক্টস অফ টেন্স, টেন্সের অ্যাসপেক্ট বলবো। ঠিক আছে, টেন্সের অ্যাসপেক্টকে কি ভাবে ভাগ করা যায়, দেখো কি ভাগে ভাগ করতে পারি আমরা। ইনডিফিনাইট, ঠিক আছে, আর কি ভাগে ভাগ করতে পারি, কন্টিনিউয়াস, ঠিক আছে, আর কি ভাগে ভাগ করতে পারি, পারফেক্ট, আর কিভাবে ভাগ করতে পারি, পারফেক্ট কন্টিনিউয়াস, পারফেক্ট কন্টিনিউয়াস, ঠিক আছে, পারফেক্ট কন্টিনিউয়াস। ঠিক আছে, দেখো ইনডিফিনাইট, আচ্ছা পরের স্লাইডে আমি মুছে দিচ্ছি এগুলো, এটা তোমরা চাইলে নোট করে নিতে পারো। তো দেখো এবার আমি কি লিখতে যাচ্ছিলাম, যে অ্যাসপেক্ট অফ টেন্স বলছিলাম, কি বলছিলাম, অ্যাসপেক্টসটা কি, অ্যাসপেক্টটা কি, যে এক্সপ্রেশন অফ টেন্স বলতে পারো এটাকে। ঠিক আছে, অ্যাসপেক্টটা কি জিনিস, যে এক্সপ্রেশন অফ টেন্স। দেখো এটাকে আমরা 4 ভাগে ভাগ করেছিলাম না, 4 ভাগে ভাগ করেছিলাম, তাই না? কি একটা হচ্ছে ইনডিফিনাইট, তারপরে হচ্ছে
কন্টিনিউয়াস, তারপরে হচ্ছে পারফেক্ট, আর তারপর হচ্ছে পারফেক্ট কন্টিনিউয়াস। ঠিক আছে, পারফেক্ট কন্টিনিউয়াস। বুঝতে পেরেছো? ইনডিফিনাইটটা কি? ইনডিফিনাইটটা হচ্ছে, ইনডিফিনাইটটা পরে বুঝছি। দেখো কন্টিনিউয়াসটা কি? কন্টিনিউয়াস মানে হচ্ছে বর্তমানে যে কাজটা অনগোয়িং, যেটা চলছে, কি যে কাজ চলছে, ঠিক, কাজ চলছে, বোঝা যাচ্ছে। পারফেক্ট মানে কাজ হয়ে গেছে, কাজ পুরোপুরি হয়ে গেছে, পুরোপুরি হয়ে গেছে। ঠিক আছে, কাজ কিন্তু পুরোপুরি হয়ে গেছে। ঠিক আছে, বুঝতে পেরেছো? পারফেক্ট কন্টিনিউয়াস মানে কি? এই দুটো থেকে নেওয়া হয়েছে। দেখো এখানে পারফেক্ট নেওয়া হয়েছে, কন্টিনিউয়াস হয়ে গেছে, মানে এমন কিছু কাজ যার কাজটা তো কমপ্লিট হয়ে গেছে কিছুটা, বাট আরো কিছুটা বাকি আছে। তাহলে কি বলবো? যে কিছুটা, কিছু কাজ হয়ে গেছে, পারফেক্ট মানে হয়ে গেছে, হয়ে গেছে কিছু কাজ হয়ে গেছে, আর কিছুটা চলছে। কিছু কাজ হয়ে গেছে আর কিছুটা চলছে, এটা হচ্ছে পারফেক্ট। ঠিক আছে, সবগুলো আমি বলছি। আর ইনডিফিনাইট কি? আমরা জানি না। ইনডিফিনাইট মানে কি? অনির্দিষ্ট, অনির্দিষ্ট। তাহলে কি অনির্দিষ্ট? এটা কি অনির্দিষ্ট মানে বোঝা যাচ্ছে না যে কাজটা হয়েছে না হয়নি, বোঝা যাচ্ছে না যে কাজটা মানে পুরোপুরি যে কমপ্লিট নাকি, সেটা কিন্তু বোঝা যাচ্ছে না। ঠিক আছে, তাহলে এটাকে আমরা বলবো অনির্দিষ্ট। বুঝতে পেরেছ? যেমন আমি বললাম যে আমি আমি কলেজ যাই, আমি কলেজ যাই। তাহলে তুমি প্রশ্ন করবে যে স্যার তাহলে আপনি কি এখনো যান, মানে আপনি কি কলেজে কি এখনো পড়েন, নাকি কালকে যাবেন? ঠিক আছে, এরকমটা অনির্দিষ্ট। ঠিক আছে, আমি বললাম আমি কলেজ যাই, তা তোমার তো প্রশ্ন হতে পারে যে স্যার এখন কি আপনি যান? এভাবে বুঝে নাও যে আমি বললাম আমি কলেজ যাই, এবার তুমি বলতে পারো যে স্যার আপনার কি কলেজ কমপ্লিট হয়ে গেছে, বা কি আপনার কলেজ যাওয়া হয়ে গেছে, নাকি নাকি আপনি কালকে কলেজ যাবেন, এটা কিন্তু, বা আজ এখন কি যাবেন, এটা কিন্তু বোঝা যাচ্ছে না ভাই। সেই জন্য এটা কিন্তু কি হচ্ছে? অনির্দিষ্ট। তাহলে কন্টিনিউয়াস আমি বললাম যে এখন আই এম রাইটিং, তোমরা যেমন ভিডিওটা দেখছো, তাহলে এখন সেটা কাজ চলছে। পারফেক্ট মানে কি? যখন তোমরা ভিডিও দেখাটা কমপ্লিট হয়ে যাবে তখন তোমরা কি বলবে? এটা হচ্ছে পারফেক্ট। ঠিক আছে, আর যখন এই যে পারফেক্ট কন্টিনিউয়াস মানে কিছুটা কাজ হয়ে গেছে আর কিছুটা কাজ বাকি আছে, সেটা হচ্ছে পারফেক্ট কন্টিনিউয়াস। বুঝতে পেরেছ? ইনডিফিনাইট টেন্সে যে ভার্বের ফর্মগুলো কিভাবে লিখতে পারি, কি ইউজ হয়? V1 ফর্ম এটাতে ইউজ হয়। ঠিক আছে, তারপর কি V4 ফর্ম কিন্তু আমরা এখানে ইউজ করতে পারি। আমি কোনটাকে ভি ফর্ম বলেছিলাম? ভি ফর্ম মানে হচ্ছে যে ভার্ব তার সঙ্গে আইএনজি যুক্ত ফর্ম, সেটা আমরা ভি ফর্ম ইউজ করতে পারি। তারপরে তোমার কি আর কি ফর্ম ইউজ করতে পারো? তুমি V1 V4 এটাতে তুমি আর কি ইউজ করতে পারো, আর এটাতে তুমি ইউজ করতে পারো। যাই হোক, এগুলো এখন খিচুড়ি হয়ে যাবে, থাক। এখানে তুমি আরো ইউজ করতে পারতে তোমার ওই সিঙ্গুলার, যেটা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বারে যেটা হয় সেটা তুমি ইউজ করতে পারতে। ঠিক আছে, অর্থাৎ ভি ভার্ব প্লাস তার সঙ্গে এস বা ইএস যুক্ত ফর্মটা, থাক, এখন এগুলো নয়, পরে আমরা আলোচনা করব। তাহলে এতদূর বুঝে গেছো? এবার দেখো, এই হলো আমাদের টেন্সের ভিত তৈরি, সেই জিনিসটা। ঠিক আছে, এবার আর একটা জিনিস আমাদেরকে শিখতে হয়, সেটা হচ্ছে পার্সন। ঠিক আছে, পার্সন এটা আমরা জানি। পার্সনের মানে কি? যে পার্সন মানে হচ্ছে পুরুষ, পার্সন মানে হচ্ছে পুরুষ। পুরুষকে আমরা কয় ভাগে ভাগ করতে পারি স্যার? তুমি বলবে ফার্স্ট পার্সন, সেকেন্ড পার্সন এবং থার্ড পার্সনে ভাগ করা যায়। ফার্স্ট পার্সন মানে কি? ফার্স্ট পার্সন মানে কি? ভালো করে বুঝে নাও। দেখো, ফার্স্ট পার্সন মানে হচ্ছে প্রথম পুরুষ, ঠিক আছে, বা উত্তম পুরুষ। ফার্স্ট পার্সন মানে হচ্ছে উত্তম পুরুষ। সেকেন্ড পার্সন মানে হচ্ছে মধ্যম
পুরুষ। এগুলো কিন্তু জানা খুবই দরকার টেন্স শেখার জন্য, ঠিক আছে। আর থার্ডটা কি, আর থার্ডটা হয়ে যাচ্ছে নাম পুরুষ, নাম পুরুষ, ঠিক আছে, নাম পুরুষ। ঠিক আছে, প্রথম পার্সনে কি কি আছে স্যার, আমি আমরা আছে, ঠিক আছে, আমি আমরা, আই আই উই, ঠিক আছে, আমি আমরা, আমি আমরা, ঠিক আছে। সেকেন্ড পার্সনে কি, সেকেন্ড পার্সনে আছে তুমি তোমরা, তুমি তোমরা। আচ্ছা এখানে মিহির কালিটাতে লিখে দিচ্ছে, তুমি তোমরা, তুমি তোমরা, ঠিক है बॉस, ओके बॉस, सेट है ना। ইউ ইউ, তোমরা তুমি ইংরেজি তু, এই সরি তুমি ইংরেজি ইউ, আবার তোমরা ইংরেজিও হচ্ছে ইউ, ঠিক আছে। নাম পুরুষ মানে হচ্ছে আমি আমরা তুমি তোমরা বাদে রাম শ্যাম যদু মধু, গাছ গাছ পাখি টিউব, পেন মার্কার মোবাইল ছেলেগুলি, হেনা তেনা সবগুলোই হচ্ছে কিন্তু আমি আমরা তুমি তোমরা বাদে সব কিছুই হচ্ছে কিন্তু থার্ড পার্সন, ঠিক আছে। জেনারেলি মনে থাকবে এগুলোতে, যেমন হি সি বলতে পারি, ইট বলতে পারি, দে বলতে পারি, এগুলো সবই হচ্ছে কি, এগুলো সবই হচ্ছে কিন্তু পুরুষ, ঠিক আছে। আচ্ছা আর যেটা এবার আমি যেটা পড়িয়েছিলাম নাউনে, দেখো তোমরা আশা করি মনে রাখতে পারছো। আর কি মনে রাখতে হবে, আর মনে রাখতে হবে তোমাদেরকে সিঙ্গুলার প্লুরাল সম্বন্ধে, সিঙ্গুলার অ্যান্ড প্লুরাল সম্পর্কে। আচ্ছা বলো, সিঙ্গুলার অ্যান্ড প্লুরাল ক্লাস দিয়েছি না দেইনি, এক বচন আর বহু বচনের ক্লাস দিয়েছি না দেইনি, বলো। তাহলে কি এক বোঝায়, সিঙ্গুলারে কি হচ্ছে একটি বোঝাবে, আর একের বেশি, প্লুরালে কি হবে একের বেশি, ঠিক আছে, বুঝতে পেরেছো। তার মানে আমি যদি ফার্স্ট পার্সনে ধরো, ফার্স্ট পার্সনে কি হয় এ আই আছে, আর ফার্স্ট পার্সনের যদি আমি বলি যে ফার্স্ট পার্সন, ফার্স্ট পার্সনের সিঙ্গুলার কি, ফার্স্ট পার্সনের সিঙ্গুলার হচ্ছে আই, ইজ দ্যাট ক্লিয়ার। ফার্স্ট পার্সনের সিঙ্গুলার হচ্ছে আই মানে আমি, যদি বলি প্লুরাল আমরা উই, আই মানে হচ্ছে আমি আর হচ্ছে আমরা, বস ক্লিয়ার না, আসবে, আশা করি আসবে, ঠিক আছে। যাই হোক, এবার এই তিনটে জিনিস হচ্ছে মেন টেন্স শেখার জন্য। এবার তোমাদেরকে আর একটি জিনিস শিখতে হবে, তারপরেই আমরা টেন্সগুলোকে একদম ডিটেলসে শিখতে যাব, তোমরা নোট করে নাও। এবার দেখো এবার সেন্টেন্স সম্পর্কে জেনে নাও, তাহলেই তোমাদের মোটামুটি টেন্সের আর বুঝতে কোনো অসুবিধা থাকবে না, ঠিক আছে। দেখো অর্থের বিচারে সেন্টেন্সকে 5 প্রকার, কত সেন্টেন্স 5 প্রকার অর্থের বিচারে। আর যদি বলতো গঠনগত দিক, তাহলে গঠনগত দিক 3টে, গঠনগত দিক দিয়ে যদি বলে তাহলে গঠনগত দিক দিয়ে 3টি, কি কম্পাউন্ড, কমপ্লেক্স আর সিম্পল। যাই হোক সে বিষয়ে আমরা এখন যাচ্ছি না। এখানে দেখো যেটা দরকার, যে অ্যাসারেটিভ সেন্টেন্স কি, বিবৃতিমূলক বাক্য, ইন্টারোগেটিভ প্রশ্নবোধক, ইম্পারেটিভ আজ্ঞাসূচক, অপটেটিভ ইচ্ছাসূচক এবং এক্সক্লেমেটরি যেটাকে বলছে তোমার বিস্ময়, ঠিক আছে, বিস্ময় যেটাকে বলছে। আচ্ছা যাই হোক, দেখো অ্যাসারেটিভ সেন্টেন্স কোনো সাধারণ তথ্য বা বিবৃতি বোঝায়, ঠিক আছে। অ্যাসারেটিভ সেন্টেন্সকে আবার তোমার দুটো ভাগে ভাগ করে যায়, কোনো সাধারণ বিবরণ দেবে, যেমন আমার কোটটি কালো, ঠিক আছে, এটা একটা লাল মার্কার, এইভাবে। এটা দু ধরনের হয়, একটা হচ্ছে নেগেটিভ, ঠিক আছে, একটা হচ্ছে নেগেটিভ সেন্টেন্স, ঠিক আছে, একটা হচ্ছে নেগেটিভ সেন্টেন্স আর একটা হচ্ছে পজিটিভ সেন্টেন্স। যেমন এই যে দ্য সান রাইজেস ইন দ্য ইস্ট, এটা অ্যাসারেটিভ সেন্টেন্স, এটা কিসে আছে, পজিটিভ সেন্টেন্সে আছে। আমি যদি এটা নেগেটিভ করতে চাই, তো ধরো কোনো যদি আমি নেগেটিভ, যেমন ধরো আমি উদাহরণ দিচ্ছি নেগেটিভের, আই ডু নট লাইক ইউ, এটা একটা নেগেটিভ সেন্টেন্স, মানে না আসবে যেখানে, ঠিক আছে। পজিটিভ সেন্টেন্সে কি, আই লাইক ইউ, এটা হচ্ছে পজিটিভ সেন্টেন্স। ইন্টারোগেটিভ হলো মানে তোমার অ্যাসার্টিভ সেন্টেন্সকে দুভাগে, একটা হচ্ছে নেগেটিভ, একটা হচ্ছে পজিটিভ। নেগেটিভের উদাহরণ কি, আই ডু নট, নট নো লাগা থাকবে এগুলোতে। আর অ্যাসার্টিভ সেন্টেন্সের আর একটা ভাগ হচ্ছে পজিটিভ, যেটা যেমন হ্যাঁ বোধক যেটাকে বলে, ঠিক আছে। দেখো ইন্টারোগেটিভ সেন্টেন্সকে কি প্রশ্নবোধক প্রশ্ন করা হয়, ডু ইউ লাইক টি, তুমি কি টি পছন্দ করো। এটা কিন্তু মনে রাখবে দুটো ভাগে ভাগ করা হয়, একটা হচ্ছে ওপেন এন্ডেড, ঠিক আছে, ওপেন এন্ডেড, আর আরেকটা বলছে ক্লোজ এন্ডেড, ঠিক আছে। ওপেন এন্ডেড মানে কি, ওপেন এন্ডেড মানে হচ্ছে WH যে কোশ্চেনগুলো, ঠিক আছে, এটাকে বলবে, এটা আর এক নামেও জানি, সেটা হচ্ছে WH কোশ্চেন্স, ঠিক আছে। আর ক্লোজ এন্ডেড যেমন হচ্ছে তোমার ডু, হ্যাভ, বি, এই ভার্বগুলো দিয়ে, ঠিক আছে, ডু, হ্যাভ, তারপরে তোমার এই সব ভার্বগুলো দিয়ে যে প্রশ্নগুলো করা হয়, ঠিক আছে,
আর তোমার কি বলতে পারে, ডু হ্যাভ, বি, বি ফর্মগুলো দিয়ে এটা, ঠিক আছে, বুঝতে পেরেছো? তাহলে ওপেন এন্ডেড একটা আমি বলে দিচ্ছি, ওপেন এন্ডেড উদাহরণ কি, যেমন আমি বললাম when you have played cricket, প্রশ্নবোধক বলছে কখন তুমি ক্রিকেট খেলেছো, এটা আমি প্রশ্ন করলাম, তুমি বললে স্যার সকাল 10টায় ক্রিকেট, বিকেল 5টায় আমরা ক্রিকেট খেলেছিলাম, তো একটা লম্বা সেন্টেন্স তোমাদেরকে বলতে হচ্ছে এর উত্তরে। কিন্তু দেখো আমি যদি বলি তুমি কি ক্রিকেট খেলেছো, তুমি কি ক্রিকেট খেলেছো, ঠিক আছে, তখন সেক্ষেত্রে কিন্তু শর্টে আনসার দিতে হবে, তুমি হ্যাঁ বলতে পারো বা না বলতে পারো। এই জন্য এই ক্লোজ এন্ডেডটাকে, এই ওপেন এন্ডেডটাকে WH কোশ্চেন বলে, আর ক্লোজ এন্ডেডটাকে এটাকে তোমার বলে ইয়েস নো কোশ্চেন। অর্থাৎ এর উত্তর তুমি ইয়েস নো কোশ্চেনে তুমি দিতে পারো। আমি বললাম তুমি কি চা খেয়েছো, তুমি বলে হ্যাঁ আমি চা, হ্যাঁ দিলি, বাস উত্তর কমপ্লিট। তুমি কি চা খেয়েছো, আমি প্রশ্ন করলাম তুমি কি চা খেয়েছো, তুমি বলে হ্যাঁ খেয়েছি বা না খাইনি, তাহলে বোঝা যাচ্ছে। তাহলে এটাই হচ্ছে ওপেন এন্ডেড আর ক্লোজ এন্ডেড, ঠিক আছে। ইম্পারেটিভ সেন্টেন্স বা আজ্ঞাসূচক কোনগুলো, যেগুলো আদেশ, উপদেশ, অনুরোধ, প্রস্তাব বোঝায়। প্লিজ গিভ মি এ গ্লাস অফ ওয়াটার, দয়া করে আমাকে এক গ্লাস জল দিন বা জল দাও, তাহলে এটা কি বোঝাচ্ছে, অনুরোধ বোঝাচ্ছে প্লিজ, ঠিক আছে। অপটেটিভ সেন্টেন্স যেটা ইচ্ছা, আশীর্বাদ, প্রার্থনা সূচক, মে ইউ লিভ লং, তুমি দীর্ঘজীবী হও, ঠিক আছে, এটা কি বোঝাচ্ছে, এটা প্রার্থনা বোঝাচ্ছে বা ইচ্ছা বোঝাচ্ছে। এক্সক্লেমেটরি কি, যে আবেগ বা আনন্দ, দুঃখ, আবেগ, আনন্দ, দুঃখ ইত্যাদি বোঝায় কিসে, এক্সক্লেমেটরি সেন্টেন্সে, ঠিক আছে। তাহলে কি, হোয়াট এ বিউটিফুল বার্ড ইট ইজ, এটা কি, ও মা গো কি সুন্দর পাখি, ওয়াও হোয়াট এ বিউটিফুল সাইট ইজ দ্যাট, ঠিক আছে, কি সুন্দর দৃশ্য, হোয়াট এ কি বলে ওটাকে তোমার, হোয়াট এ একটা সিনেমা দেখেছিলাম আমি, কি বলবো ওটাকে, আমি মনে আসছে না ওটা আমার, যাই হোক, ওয়াও, যাই হোক ওটা আমার মনে আসছে না কি বলবে, যাই হোক, তার মানে যে তোমার ওয়াও দিয়ে শুরু হবে, ওয়াও কি সুন্দর বাড়ি, কি সুন্দর দৃশ্য, এগুলো মানে আবেগ, আনন্দ, দুঃখ হয়। অ্যালাস আমরা পরাজিত হয়েছি, হুররে আমরা জিতেছি, ঠিক আছে, এইসবগুলো, হুররে উই হ্যাভ ওন দ্য ম্যাচ, বা হুররে উই ওন দ্য ট্রফি, যে এই সেন্টেন্সগুলো হচ্ছে এক্সক্লেমেটরি সেন্টেন্স। এইগুলো এতদূর পর্যন্ত আমি তোমাদের বেসটাকে ক্লিয়ার করলাম। এবার আমরা সিধা উড়ান ভরবো, ঠিক আছে, একদম ল্যান্ড করব, একদম তোমার টেন্স কমপ্লিট করে, ঠিক আছে। যাই হোক, মোটামুটি ক্লাসগুলো কেমন করছো, কেমন দেখছো তোমরা, এগুলো লাইক, শেয়ার, সাবস্ক্রাইব অবশ্যই করবে, তোমাদের জন্য অনেক মেহনত করে নিয়ে আসছি। যদি একটুও তোমাদের উপকারে লেগে থাকে, দয়া করে তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে, তোমরা লাইক করবে, তোমরা কমেন্ট করবে। থ্যাংক ইউ সো মাচ। জয় হিন্দ, জয় ভারত।